Dear learners, good morning and a warm welcome to the English class of Kurigram Polytechnic Institute. This class is for the students of Civil Construction and Computer Technology first semester. Dear learners, I hope you are well and safe. This class is presented by me. I am Muhammad Ahsanul Hassan, Junior Instructor Non-Tech English, Kurigram Polytechnic Institute, Kurigram. Dear learners, before going to our class topic today, I like to make you remember washing hands and wearing masks can save us from COVID-19. So don't forget to wash your hands after coming back from outside and wear a mask before going outside. Dear learners, let's have a glance on the last class. In the last class, we discussed about discussed about transformation and what is transformation of sentence and how to transform affirmative sentence into negative or vice versa. প্রিয় শিক্ষার্থী, গত ক্লাসে আমরা ট্রান্সফরমেশন সম্পর্কে আলোচনা করেছিলাম এবং ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স কি তা জানতে পেরেছি এবং তা এখন বলতেও পারবো। কিভাবে অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্সে পরিণত করা যায়, আবার নেগেটিভ সেন্টেন্স থেকে কিভাবে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে পরিণত করা যায় সেটা আমরা গত ক্লাসে আলোচনা করেছি। আজকে আমাদের আলোচ্য বিষয় টুডেস টপিক ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস ইন্টারোগেটিভ, এক্সক্লামেটরি অ্যান্ড ইম্পারেটিভ সেন্টেন্সেস। এই তিন ধরনের সেন্টেন্স আমরা বাকি রেখেছিলাম, সেগুলো আমরা সেন্টেন্সগুলো আজকে পরস্পর কিভাবে ইন্টারোগেটিভ অ্যাসার্টিভ থেকে কিভাবে ইন্টারোগেটিভ করা যায়, ইন্টারোগেটিভ থেকে কিভাবে অ্যাসার্টিভ করা যায়, এক্সক্লামেটরি থেকে কিভাবে অ্যাসার্টিভ করা যায়, অ্যাসার্টিভ থেকে কিভাবে এক্সক্লামেটরি করা যায় এবং ইম্পারেটিভ সেন্টেন্স থেকে কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করা যায় সেগুলো আমরা শিখব। লার্নিং আউটকামস আফটার দ্য কমপ্লিটেশন অফ দিস লিসন, এই ক্লাসটা শেষ করার পর স্টুডেন্ট উইল বি অ্যাবল টু ট্রান্সফর্ম সেন্টেন্সেস ফ্রম অ্যাফার্মেটিভ টু এক্সক্লামেটরি আর ভাইস ভার্সা, ফ্রম ইম্পারেটিভ টু অ্যাসার্টিভ ভাইস ভার্সা। ইম্পারেটিভ থেকে কিভাবে অ্যাসার্টিভ করবে, অ্যাসার্টিভ থেকে কিভাবে ইম্পারেটিভ ট্রান্সফরমেশন করা যায় সেগুলো আমরা শিখব এবং অ্যাফার্মেটিভ থেকে কিভাবে এক্সক্লামেটরি করা যায়, এক্সক্লামেটরি থেকে কিভাবে অ্যাফার্মেটিভ করা যায় সেগুলো আমরা শিখব। আজকে এই ক্লাসের শেষে তোমরা সেগুলো করতে পারবে, ট্রান্সফর্ম করতে পারবে অ্যাফার্মেটিভ থেকে এক্সক্লামেটরি এবং ইম্পারেটিভ থেকে অ্যাসার্টিভ, ইম্পারেটিভ থেকে অ্যাসার্টিভ অথবা ভাইস ভার্সা। তাহলে সেজন্য আমাদের কিছু নিয়ম জানতে হবে। রুলস অফ ট্রান্সফর্মিং অ্যাসার্টিভ ইন্টু ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমরা প্রথমেই অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে ট্রান্সফর্ম করা যায় সেগুলো প্রথমে শিখে নেই। অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে গেলে আমাদের সর্বদাই মনে রাখতে হবে যে অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ করতে হলে ট্রান্সফরমেশনের ক্ষেত্রে অর্থের পরিবর্তন হওয়া যাবে না। অর্থাৎ অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে গেলে প্রশ্নটা মানে অ্যাসার্টিভ বাক্যটি প্রশ্নবোধক অর্থাৎ ইন্টারোগেটিভ বাক্যে পরিণত হবে, কিন্তু ইন্টারোগেটিভ হলেও এই অ্যাসার্টিভ এবং ইন্টারোগেটিভ হলেও এর অর্থের কোনো পরিবর্তন ঘটবে না। অর্থাৎ অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ হওয়ার পরেও বাক্যটির অর্থের পরিবর্তন হবে না, তখনই সেটা হবে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। তাহলে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করার জন্য আমরা জানি যে এমনভাবে প্রশ্ন তৈরি করতে হবে যেন সেই প্রশ্নের মধ্যে উত্তরটা অ্যাসার্টিভ সেন্টেন্সটি নিহিত থাকে। তো সেজন্য অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করার জন্য আমাদের সাহায্যকারী টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্বের প্রয়োজন হয়। সেই সাহায্যকারী ভার্বের শর্ট ফর্ম এবং সেটার সাথে যেটা সংক্ষিপ্ত রূপ, আমরা সাহায্যকারী ভার্বের সাথে নেগেটিভ নট, নো নট বসে যে সংক্ষিপ্ত রূপ হয় সেটার সংক্ষিপ্ত রূপটা এখানে আমি তোমাদের দেখিয়েছি এবং এগুলো দিয়ে পরবর্তীতে উদাহরণ দেখাবো। দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি ভার্ব থাকে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে ডোন্ট হয়, আর ডোন্ট এমনভাবে প্রশ্ন করতে হবে যেন উত্তরটার মধ্যে এই যে অ্যাসার্টিভ সেন্টেন্সটি সেটা নিহিত থাকে, অর্থাৎ অর্থের পরিবর্তন না ঘটিয়ে
অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভে পরিণত করার জন্য আমাদের এই ধরনের সাহায্যকারী ভার্বের প্রয়োজন হবে। টেন্স অনুযায়ী ওই বাক্যটার টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্বের প্রয়োজন হবে। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, তাহলে এটা যদি অ্যাসার্টিভ সেন্টেন্স দুই প্রকার, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ। অ্যাফার্মেটিভ সেন্টেন্স যদি থাকে, তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্সগুলো ইন্টারোগেটিভ করার সময় সাহায্যকারী ভার্ব নিতে হয় এবং টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব নিতে হবে। এগুলো যেমন ধরো ভার্ব যদি প্রেজেন্ট ফর্ম হয়, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম যদি হয়, তাহলে এখানে ডোন্ট শব্দটি ইন্টারোগেটিভ আমরা করার সময়, ট্রান্সফর্ম করার সময় ডোন্ট ব্যবহার করব। আবার ভার্বের সাথে এস কিংবা ইয়েস থাকলে সাহায্যকারী ভার্ব আমরা ডাজেন্ট ব্যবহার করব। এগুলো তোমরা একটু পরেই ভালো করে বুঝতে পারবা, আগে আমরা একটু দেখে নিই, মনে রাখবে এবং পরবর্তীতে উদাহরণগুলো সময় আমি এগুলো আরও ভালো করে বুঝিয়ে বলবো। তাহলে ভার্বের পাস্ট ফর্ম থাকলে সাহায্যকারী ভার্ব ডিডেন্ট ব্যবহৃত হয়। আবার অ্যাম থাকলে আরেন্ট হয়, ইজ থাকলে ইজেন্ট হয়, আর থাকলে আরেন্ট হয়, ওয়াজ থাকলে ওয়াজেন্ট হয়, ওয়ার থাকলে ওয়ারেন্ট হয়, হ্যাভ থাকলে হ্যাভেন্ট হয়, হ্যাজ থাকলে হ্যাজেন্ট হয়, হ্যাড থাকলে হ্যাডেন্ট হয়, শ্যাল থাকলে শ্যান্ট হয়, উইল থাকলে ওন্ট হয়, ক্যান থাকলে কান্ট হয়, কুড থাকলে কুডেন্ট হয়, মে থাকলে মেন্ট, মাইট থাকলে মাইন্ড মাইটেন্ট, আর শুড থাকলে শুডেন্ট, উড থাকলে উডেন্ট, মাস্ট থাকলে মাসেন্ট, ডিয়ার থাকলে ডেয়ারেন্ট, নেভার থাকলে ইভার হয়, নো থাকলে এনি হয়, নোবডি নো ওয়ান নান থাকলে হু হয় প্রশ্নবোধক করার সময়, এভরিবডি এভরি ওয়ান অল থাকলে হু হয়, নো নট থাকলে নো নট হবে না। আচ্ছা, এগুলো আমরা দেখে নিলাম এক নজরে। এগুলো আমরা এখন এই নিয়মগুলো ব্যবহার করে কিছু উদাহরণ আমরা দেখে নিই। আমি আগেই বলেছি অ্যাফার্মেটিভ সেন্টেন্স দুই ধরনের, একটি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স দুই ধরনের, একটি হলো অ্যাফার্মেটিভ আর একটি হলো নেগেটিভ। অ্যাসার্টিভ সেন্টেন্স হ্যাবোধক এবং নাবোধক হয়। অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে যখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করব, অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে হলে এই টেন্সের যে টেন্স, এই সেন্টেন্সটি এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সটি যে টেন্সে থাকে সেই টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব নিতে হয় এবং সাহায্যকারী ভার্বের সাথে নট বসাতে হয়। যদি এটা অ্যাফার্মেটিভ হয়, এই বাক্যে দেখো অ্যাফার্মেটিভ, এখানে কোনো নো বা নট নেই, সুতরাং এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করার জন্য আমরা এই টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব নিব এবং তার সাথে নেগেটিভ নট ব্যবহার করে সেটার সংক্ষিপ্ত রূপটা ব্যবহার করব প্রথমেই। তাহলে দেখো আমরা উদাহরণটি দেখি। আই কাম লেট এভরিডে, দেখো এখানে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে এটা যেহেতু আমরা ইন্টারোগেটিভ করব, তাহলে এমনভাবে প্রশ্নটি করব, দেখো এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সাহায্যকারী ভার্ব হচ্ছে ডু অথবা ডাজ। যেহেতু এখানে সাবজেক্ট হচ্ছে আই, সেই জন্য ডু ডু গ্রহণ করেছে, কারণ আমরা জানি সাবজেক্ট ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন প্লুরাল নাম্বার সবসময় সাহায্যকারী ভার্ব ডু নেয়। তাহলে নিয়মটা কি দাঁড়ালো, যে এখানে সংক্ষেপে আমরা সাহায্যকারী ভার্ব নিলাম এবং তার সাথে নো নট ব্যবহার করে ডোন্ট ব্যবহার করলাম। এখন কেন ব্যবহার করলাম? ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করার জন্য অথবা ট্রান্সফর্ম করার জন্য। এই অ্যাসার্টিভ সেন্টেন্সটি ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করার জন্য আমরা সাহায্যকারী ভার্ব দিয়ে প্রশ্ন তৈরি করব। এমনভাবে প্রশ্নটি তৈরি করা হলো যেটার উত্তর এটাই হবে। দেখো আমরা যদি এভাবে বলি, আই কাম লেট এভরিডে, আমি প্রতিদিন দেরিতে আসি। ডোন্ট আই কাম লেট এভরিডে, আমি কি প্রতিদিন দেরিতে আসি না? অর্থাৎ আমি প্রতিদিন দেরিতে আসি। ডোন্ট আই কাম লেট এভরিডে, তাহলে এখানে টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব, অর্থাৎ ইন্টারোগেটিভ করা সাধারণভাবে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভে ট্রান্সফর্ম করার জন্য আমাদের টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব নিতে হয় এবং তার সাথে নো নট ব্যবহার করে সংক্ষিপ্ত রূপটি ব্যবহার করতে হয়। তাতে এমনভাবে প্রশ্নটি তৈরি হবে সেখানে এই উত্তরটি চলে আসবে, অর্থাৎ অর্থেরও পরিবর্তন হলো না, এই বাক্যটির অর্থেরও পরিবর্তন হলো না এবং এটা ইন্টারোগেটিভ বাক্যে পরিণত হলো। তাহলে এখন আসো, আই কাম লেট এভরিডে, আমি প্রতিদিন দেরিতে আসি।
ডোন্ট আই কাম লেট এভরি ডে, আমি কি প্রতিদিন দেরিতে আসি না, অর্থাৎ আমি প্রতিদিন দেরিতে আসি। আবার দেখো ইউ নো হিম বেটার, তুমি তাকে ভালো জানো। ডোন্ট ইউ নো হিম বেটার, তুমি কি তাকে ভালো জানো না, তার মানে তুমি তাকে ভালো জানো, ইউ নো হিম বেটার। তাহলে এখানে দেখো সাহায্যকারী ভার্ব চলে আসছে। এক কথায় অ্যাসার্টিভ সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ যে সেন্টেন্সটি থাকবে সেটাকে ইন্টারোগেটিভ করতে গেলে আমাদের টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব নিয়ে সাহায্যকারী ভার্বটি সাবজেক্টের পূর্বে বসিয়ে দিতে হবে এবং বাকি অংশ বসিয়ে প্রশ্নবোধক চিহ্ন দিলে একটা ইন্টারোগেটিভ হবে এবং ইন্টারোগেটিভ বাক্য এমনভাবে তৈরি হবে সেটার উত্তর এটা চলে আসবে, অর্থাৎ অর্থের কোনো পরিবর্তন না ঘটিয়ে এই অ্যাফার্মেটিভ বাক্যটি ইন্টারোগেটিভ বাক্যে পরিবর্তন হয়ে গেল, ট্রান্সফর্ম হয়ে গেল। তো এইভাবেই আমরা দেখো আরও উদাহরণ দেখি। হি প্লেস ক্রিকেট, সে ক্রিকেট খেলে। ডাজেন্ট হি প্লে ক্রিকেট, সে কি ক্রিকেট খেলে না, অর্থাৎ সে ক্রিকেট খেলে। হি হি আর্নড এ লট, তিনি প্রচুর আয় করেন, তিনি প্রচুর আয় করতেন। ডিডেন্ট হি আর্ন এ লট, তিনি কি প্রচুর আয় করতেন না, তার মানে তিনি প্রচুর আয় করতেন। হি ইজ এ স্টুডেন্ট, ইজেন্ট হি এ স্টুডেন্ট, সে কি একজন ছাত্র নয়, তাহলে উত্তর হলো হি ইজ এ স্টুডেন্ট, অর্থাৎ এই প্রশ্নের মধ্যেই এই কথাটা নিহিত আছে। ইজেন্ট হি এ স্টুডেন্ট, সে কি একজন ছাত্র নয়, অর্থাৎ সে একজন ছাত্র, এই কথাটা এখানে নিহিত আছে। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সটি ইন্টারোগেটিভও হয়ে গেল এবং আর অর্থেরও পরিবর্তন হলো না। তাহলে এটাকেই বলা হয় ট্রান্সফরমেশন। হি ওয়াজ এ স্টুডেন্ট, সে একজন ছাত্র ছিল। ওয়াজেন্ট হি এ স্টুডেন্ট, সে কি একজন ছাত্র ছিল না, তাহলে সে একজন ছাত্র ছিল। তো আশা করি তোমরা অ্যাফার্মেটিভ থেকে ইন্টারোগেটিভ কিভাবে করতে হয় সেটা বুঝে গেছো। এবার আসো অ্যাসার্টিভ সেন্টেন্সের আরেকটি অংশ হলো নেগেটিভ। নেগেটিভ সেন্টেন্সকে যদি ইন্টারোগেটিভ করি, এই একই নিয়ম, এই সেন্টেন্সগুলোর টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব ব্যবহৃত হবে, কিন্তু নেগেটিভ বাক্যে যেহেতু নো নট থাকে, এই নেগেটিভ বাক্যে নো নট থাকলে ইন্টারোগেটিভ বাক্যে সাহায্যকারী ভার্বের পরে নো নট ব্যবহার করার কোনো প্রয়োজন হয় না। তাহলে দেখো, আই ডু নট কাম লেট এভরি ডে, আমি প্রতিদিন দেরিতে আসি না। ডু আই কাম লেট এভরি ডে, প্রতিদিন কি আমি দেরিতে আসি, অর্থাৎ আমি প্রতিদিন দেরিতে আসি না। এখানে দেখো অর্থে তো পরিবর্তন হলো না, আবার বাক্যটি দেখো ইন্টারোগেটিভ হয়ে গেল। এরপর ইউ ডু নট নো হিম বেটার, তুমি তাকে ভালো জানো না। ডু ইউ নো হিম বেটার, তুমি কি তাকে ভালো জানো, তাহলে তুমি তাকে ভালো জানো না। এখানে অর্থেরও পরিবর্তন হলো না, আবার বাক্যটিও ইন্টারোগেটিভ হলো। এভাবে হি ডাজ নট প্লে ক্রিকেট, ডাজ হি প্লে ক্রিকেট, সে ক্রিকেট খেলে না। ডাজ হি প্লে ক্রিকেট, সে কি ক্রিকেট খেলে, আসলে সে ক্রিকেট খেলে না। হি ডিড নট আর্ন এ লট, তিনি প্রচুর আয় করতেন না। ডিড হি আর্ন এ লট, তিনি কি প্রচুর আয় করতেন, তিনি প্রচুর আয় করতেন না। হি ইজেন্ট হি ইজ নট এ স্টুডেন্ট, ইজ হি স্টুডেন্ট, সে কি একজন ছাত্র, আসলে হি ইজ নট এ স্টুডেন্ট। দেখো এইটি ইন্টারোগেটিভ হয়ে গেল এবং অর্থের পরিবর্তন হলো না। হি ওয়াজ নট এ স্টুডেন্ট, ওয়াজ হি স্টুডেন্ট, সে কি একজন ছাত্র ছিল, তাহলে হি ওয়াজ নট এ স্টুডেন্ট, সে একজন ছাত্র ছিল না। তাহলে কি তফাৎ, নেগেটিভ থাকলে নেগেটিভ বাক্যে যেহেতু নো নট থাকবে, ইন্টারোগেটিভ করার সময় ট্রান্সফর্ম করার সময় শুধু সাহায্যকারী ভার্ব টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব ব্যবহৃত হবে, কিন্তু এখানে তোমার নো নট বসানোর প্রয়োজন নেই, কারণ এই অ্যাসার্টিভ সেন্টেন্সে এই নেগেটিভ সেন্টেন্সে নো নট আছে। সুতরাং এই ইন্টারোগেটিভে ট্রান্সফর্ম করার সময় শুধু সাহায্যকারী ভার্ব থাকলেই হবে এবং এর সাথে নো নট ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। তো আশা করি অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ কীভাবে হয় সেটা তোমরা বুঝতে পেরেছ। আরও কিছু নিয়ম আছে, আমরা দেখে নিই সেগুলো। অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি মডাল অক্সিলারি থাকে, ক্যান থাকে, তাহলে সাহায্যকারী ভার্ব স্বাভাবিকভাবেই ওই সামনে বসবে, সাহায্যকারী ভার্বটা সামনে বসলেই হবে, বসালেই হবে। আই ক্যান হেল্প ইউ, কান্ট আই হেল্প ইউ, আই ক্যান হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করতে পারি। আমি কি আমি কি তোমাকে সাহায্য করতে পারি না, তাহলে কান্ট আই হেল্প ইউ, দেখো সামনে শুধু সাহায্যকারী ভার্বটা বলছে, এটাও অক্সিলারি ভার্ব আর মডাল ভার্ব। তাহলে মডালগুলো যদি ব্যবহৃত হয়, কোনো বাক্যে মডাল ব্যবহৃত হয়, মডালটি সামনে বসবে এবং তারপরে সাবজেক্ট বসবে, বাকি অংশ বসবে, এবং সেভাবে ইন্টারোগেটিভ করলে অর্থর পরিবর্তনও হবে না এবং সেটা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভে পরিণত হবে। তাহলে দেখো মডালগুলো, আই শুড অবজার্ভ ইট, আমি
আমার উচিত এটাকে লক্ষ্য করা। হ্যাঁ, অবজার্ভ ইট, উদযাপন করা হয়, অনেক কিছু হয়। তো যাই হোক, আই শুড অবজার্ভ ইট। শুডেন্ট আই অবজার্ভ ইট? তাহলে শুডেন্ট আই অবজার্ভ ইট, দেখো এখানে স্টুডেন্ট সামনে ব্যবহার হয়েছে, এভাবে এটি বসছে এখানে। এমনভাবে প্রশ্নটা করলাম, প্রশ্নও হলো এবং এই এই বাক্যটা ওই প্রশ্নের মধ্যেই নিহত থাকলো। সুতরাং এটা হলো ইন্টারোগেটিভে পরিণত হলো এবং এইটাই হলো ট্রান্সফরমেশন। এটা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ হলো। অ্যাসার্টিভ বাক্যে নেভার থাকলে ইন্টারোগেটিভ বাক্যে ইভার হয়। এখন আগের মতোই সব কিছু হবে, যে টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব বসবে, সাহায্যকারী ভার্ব প্রথমে দিয়েই অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ হবে। কিন্তু এখানে যদি নেভার থাকে তাহলে ইভার বসবে। দেখো, আই নেভার লেট, আই অ্যাম নেভার লেট, আমার কখনো দেরি হয় না। তাহলে অ্যাম আই ইভার লেট, আমার কি কখনো দেরি হয়? তাহলে আমার কখনো দেরি হয় না, দেখো নেভারের পরিবর্তে আমরা ইভার ব্যবহার করেছি। তাহলে আই অ্যাম নেভার লেট, আমার কখনো দেরি হয় না। অ্যাম আই ইভার লেট, আমার কি কখনো দেরি হয়? অর্থাৎ আমার কখনো দেরি হয় না। হামিদ নেভার টেলস এ লাই, হামিদ কখনো মিথ্যা বলে না। ডাজ হামিদ ইভার টেল এ লাই, হামিদ কি কখনো মিথ্যা বলে? অর্থাৎ হামিদ কখনো মিথ্যা বলে না। অ্যাসার্টিভ বাক্যে যদি নো থাকে তাহলে তা উঠে গিয়ে ইন্টারোগেটিভ বাক্যে এনি বসে। আবার নাথিং থাকলে এনিথিং, নো বডি থাকলে এনিবডি, নো ওয়ান থাকলে এনি ওয়ান। উদাহরণ দেখে নিই। আই হ্যাভ নো পেন টু রাইট উইথ, আমার লেখার মতো কোনো কলম নেই। হ্যাভ আই এনি পেন টু রাইট উইথ, আমার কি লেখার মতো কোনো কলম আছে? অর্থাৎ আমার লেখার মতো কোনো কলম নেই। প্রশ্নবোধকও হলো, অর্থে পরিবর্তনও হলো না। আই স নো বডি হিয়ার, ডিড আই সি এনিবডি হিয়ার, আমি কি এখানে কাউকে দেখেছিলাম? আমি কাউকে, আই স নোবডি হিয়ার, আমি কাউকে এখানে দেখি নাই। তাহলে এখানে দেখো অর্থেরও পরিবর্তন হলো না, আবার বাক্যটিও ইন্টারোগেটিভ হলো, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ হলো। তো এটা, এই নিয়মগুলো মনে রাখতে হবে। এরপর দেখো, অ্যাসার্টিভ বাক্যের শুরুতে নোবডি, নো ওয়ান, নান থাকলে তা উঠে গিয়ে ইন্টারোগেটিভ বাক্যে হু বসে। এখন দেখো, নোবডি ক্যান ডু ইট, আমরা বলতে পারি হু ক্যান ডু ইট, কেউই এটা করতে পারে না। হু ক্যান ডু ইট, নোবডি ক্যান ডু ইট, কেউই এটি করতে, কেউই ইহা করতে পারে না। হু ক্যান ডু ইট, কে এটি করতে পারে? অর্থাৎ কেউই এটি করতে পারে না। নোবডি লাইকস এ লায়ার, নোবডি লাইকস এ লায়ার, কেউ মিথ্যুককে ভালো পছন্দ করে না। হু লাইকস এ লায়ার, কে মিথ্যুককে পছন্দ করে? অর্থাৎ নোবডি লাইকস এ লায়ার। অর্থাৎ এই অ্যাসার্টিভ বাক্যে যদি এই নো, এইটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স, অ্যাসার্টিভের মধ্যে এটা নেগেটিভ। তাহলে নেগেটিভ বাক্যে যদি এই নো বডি দিয়ে কোনো বাক্য শুরু হয়, তাহলে নো বডি, নো ওয়ান, নান দিয়ে শুরু হয়, তার পরিবর্তে হু বসে। এরপর আসো, অ্যাসার্টিভ বাক্যের শুরুতে যদি এভরিবডি, এভরি ওয়ান, অল থাকে, তা উঠে তার স্থলে ইন্টারোগেটিভ বাক্য হয় এবং হু, ডু নট, হু ডাজ নট, ডিড নট, এগুলো টেন্স অনুযায়ী বসে। তার মানে অ্যাসার্টিভ বাক্যের শুরুতে যদি এভরিবডি হয়, এভরি ওয়ান থাকে, অল থাকে, সেগুলো উঠে যাবে এবং তার পরিবর্তে হু বসে এবং টেন্স অনুযায়ী ডু নট, ডাজ নট, ডিড নট বসে। দেখো, এভরিবডি লাইকস অ্যান অনেস্ট ম্যান, প্রত্যেককেই সৎ, প্রত্যেককেই সৎ মানুষকে পছন্দ করে। তাহলে হু ডাজ নট লাইক অ্যান অনেস্ট ম্যান, কে একজন সৎ ব্যক্তিকে পছন্দ করে না? তাহলে সবাই পছন্দ করে, এভরিবডি। তাহলে দেখো, এভরিবডির পরিবর্তে এভরিবডি উঠে গিয়ে হু ব্যবহৃত হয়েছে এবং টেন্স অনুযায়ী ডু ডাজ ব্যবহৃত হয়েছে। অল লাভ ফ্লাওয়ার্স, সবাই ফুল পছন্দ করে। তাহলে কে ফুল পছন্দ করে না? হু ডাজ নট লাভ ফ্লাওয়ার্স। আবার দেখো, অ্যাসার্টিভ বাক্যের শুরুতে নাথিং থাকলে, এক কথায় নেগেটিভ বাক্যে যদি নাথিং থাকে, তাহলে নাথিংয়ের পরিবর্তে নাথিং উঠে গিয়ে হোয়াট বসে প্লাস বাকি অংশ বসে। নাথিং ক্যান মেক ইউ হ্যাপি, কিছুই তোমাকে সুখী করতে পারে না। হোয়াট ক্যান মেক ইউ হ্যাপি, কি তোমাকে সুখী করতে পারে? তাহলে দেখো হোয়াট, তাহলে নাথিং যদি কোনো বাক্যে থাকে অ্যাসার্টিভ বাক্যে, এটা ট্রান্সফর্ম, ইন্টারোগেটিভ বাক্যে ট্রান্সফর্ম করার সময় নাথিং উঠে গিয়ে তার পরিবর্তে হোয়াট ব্যবহৃত হয়। আবার দেখো, অ্যাসার্টিভ বাক্যের শুরুতে যদি ইট ডাজ নট ম্যাটার, ইফ, দো এগুলো থাকে এবং ইট ডাজ নট ম্যাটার উঠে, আর ইট ডাজ নট ম্যাটার এই পর্যন্ত উঠে যেয়ে তার পরিবর্তে হোয়াট বসে এবং বাকি অংশ বসে। আমরা উদাহরণ দেখে নিই। ইট ডাজ নট ম্যাটার ইফ আই ফেইল, এটা কোনো ব্যাপার না, আমি আমি ফেইল হওয়াটা কোনো ব্যাপার, ঘটনা নয়। হ্যাঁ, বা আমি ফেইল হলে কি হবে? এটা দেখো, এই যে ইট ডাজ নট ম্যাটার ইফ, দেখো ইট ডাজ নট ম্যাটার ইফ অথবা দো,
ইফও থাকতে পারে, এখানে ইফও থাকতে পারে, দোও থাকতে পারে। তাহলে ইফের পূর্বে এই অংশটুকু ইট ডাজ নট ম্যাটার, এটা উঠে গিয়ে তার পরিবর্তে হোয়াট বসবে। তাহলে ইট ডাজ নট ম্যাটার ইফ আই ফেল। তাহলে আমরা যদি ইন্টারোগেটিভ করি, দেখো হোয়াট ইফ আই ফেল, কি হবে? আমি ফেল হলে কি হবে? তাহলে ইট ডাজ নট ম্যাটার ইফ আই ফেল, আমি ফেল হলে কিছু হবে না। তাহলে এরকম বোঝাচ্ছে ইন্টারোগেটিভও হলো এবং অর্থেরও পরিবর্তন হলো না। অ্যাসার্টিভ বাক্যের শুরুতে যদি ইট ইজ নো ইউজ থাকে, তাহলে সেটা উঠে গিয়ে হোয়াই প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, বাকি অংশ বসে। দেখো ইট ইজ নো ইউজ ওয়াস্টিং টাইম, তাহলে ইট ইজ নো ইউজ ওয়াস্টিং টাইম, সময় অপচয় করে লাভ কি? তাহলে হোয়াই ওয়াজ টাইম, সময় অপচয় করার কি দরকার? হ্যাঁ, হোয়াই ওয়াজ টাইম, কেন সময় অপচয় করা? মানে সময় অপচয় করার দরকার নেই। তাহলে ইট ইজ নো ইউজ ওয়াস্টিং টাইম। তাহলে দেখো ইট ইজ নো ইউজের এরকম দিয়ে যদি কোনো বাক্য শুরু হয় ইট ইজ নো ইউজ, তাহলে ইন্টারোগেটিভ ট্রান্সফর্ম করার সময় হোয়াই, ইট ইজ নো ইউজের পরিবর্তে হোয়াই ব্যবহৃত হয়। ইট ইজ নো ইউজ গোয়িং দেয়ার, সেখানে গিয়ে কাজ নেই, হোয়াই গো দেয়ার, সেখানে গিয়ে কি কাজ? তাহলে হোয়াই চলে আসছে, ইট ইজ নো ইউজ তার পরিবর্তে হোয়াই, মনে রাখতে হবে। অ্যাসার্টিভ বাক্যটিতে দুটি অংশ এবং একটি অংশের শুরুতে ইফ, দো, অলদো, টিল, আনটিল থাকলে তা ঠিক থাকবে এবং অন্য অংশটি ইন্টারোগেটিভ হবে। আমরা জানি যে কমপ্লেক্স সেন্টেন্সে সাধারণত দুটি ক্লোজ থাকে, একটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ আর একটি হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। তাহলে সাবঅর্ডিনেট ক্লোজগুলো শুরু হয় ইফ, আনলেস, টিল, আনটিল, দো, অলদো এগুলো দিয়ে। তাহলে সাবঅর্ডিনেট এরকম যদি কমপ্লেক্স সেন্টেন্স থাকে, এই কমপ্লেক্স সেন্টেন্সের সাবঅর্ডিনেট ক্লোজটির প্রশ্নবোধক না হয়ে এই বাকি অংশটুকু প্রিন্সিপাল ক্লোজটুকুর প্রশ্ন করতে হয়। যেমন ধরো ইফ ইউ প্রিঙ্ক আস উই ব্লিড, তাহলে দেখো এই অংশটুকু অপরিবর্তিত আছে, ইফ ইউ প্রিঙ্ক আস ডোন্ট উই ব্লিড, তাহলে আমাদের কি রক্তপাত হয় না? বা এখানে দেখো ইফ ইউ কাম আই শ্যাল গো, যদি তুমি আসো আমি যাব। তাহলে ইফ যুক্ত অংশটি কিন্তু পরিবর্তন হবে না, শুধু এই আই শ্যাল গো এই অংশটুকুর আমরা কি করব? ইন্টারোগেটিভ করব। দেখো ইফ ইউ কাম শ্যান্ট আই গো, তাহলে ইফ ইউ কাম যদি তুমি আসো, ইফ ইউ কাম যদি তুমি আসো আমি কি যেতাম না? অর্থাৎ ইফ ইউ কাম আই শ্যাল গো। এই সেন্টেন্সটি অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ হলো, আবার অর্থেরও পরিবর্তন হলো না। এক্সক্লামেটরি সেন্টেন্স থেকে অ্যাসার্টিভ। এখন আমরা আর এবার চলে আসি এক্সক্লামেটরি সেন্টেন্স থেকে কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তন করতে হয়। এক্সক্লামেটরি সেন্টেন্সে বাক্যের শুরুতে অ্যালাস থাকলে তা উঠে গিয়ে, তাহলে এক্সক্লামেটরি সেন্টেন্স কাকে বলে সেটা একটু বলে দিই। এক্সক্লামেটরি সেন্টেন্স হলে দ্য এ সেন্টেন্স দ্যাট এক্সপ্রেস সাডেন জয় অ্যান্ড সরো, অর্থাৎ যে সকল বাক্য আকস্মিক আনন্দ, বেদনা ইত্যাদি প্রকাশ করে সেগুলো এক্সক্লামেটরি সেন্টেন্স। আর এইগুলো এক্সক্লামেটরি সেন্টেন্সের শুরুতে আমরা জানি যে ওয়ার্ডের পর যে ওয়ার্ডগুলো ব্যবহৃত হয় এক্সক্লামেশন ওয়ার্ডগুলো, তার পরপর দেখো তার পরপর এক্সক্লামেশন চিহ্ন ব্যবহৃত হয়। এক্সক্লামেটরি সেন্টেন্স থেকে যদি অ্যাসার্টিভ সেন্টেন্স সাধারণ বর্ণনামূলক বাক্যে পরিণত হয়, তাহলে বিস্ময়সূচক বাক্য থেকে যদি সাধারণ আমরা বর্ণনামূলক বাক্যে পরিণত করি, তাহলে কতগুলো নিয়ম মনে রাখতে হবে। তাহলে আমরা জানি অ্যাসার্টিভ এক্সক্লামেটরি সেন্টেন্সে কি থাকে, অ্যালাস থাকতে পারে, হুররে থাকতে পারে, ফাই থাকতে পারে, এরকম থাকে। সেগুলো দিয়ে আমরা আনন্দ বেদনা প্রকাশ করি। সেই আনন্দ বেদনা প্রকাশ করার জন্য কতগুলো শব্দ ব্যবহার হয়ে থাকে, যেমন অ্যালাস, হুররে, ফাই এগুলো থাকে। তাহলে এগুলোকে যদি আমরা এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে চাই, তখন সেগুলো আর পরিবর্তে কতগুলো শব্দ ব্যবহৃত হয়। যদি এক কথায় দুঃখ বোঝায়, সরো বোঝায়, তাহলে ইট ইজ এ দেখো অ্যালাস, অ্যালাস অর্থ হচ্ছে হায়, অ্যালাস হায়, এখানে এক্সক্লামেশন চিহ্ন হতো, এটা মিস হয়ে গেছে। এক্সক্লামেশন, তাহলে অ্যালাস আই হ্যাভ লস্ট মাই অল মানি, হায় আমার সকল টাকা পয়সা হারিয়ে ফেলেছি। তাহলে ইট ইজ এ ম্যাটার অফ, এটা দুঃখের বিষয় অ্যালাস, তাহলে অ্যালাসের পরিবর্তে অ্যাসার্টিভ এক্সক্লামেটরি সেন্টেন্সের যে অ্যালাস সেটা উঠে যাবে, সেটা থাকবে না, এবং অ্যাসার্টিভ করার সময় ইট ইজ এ ম্যাটার অফ সরো, যদি দুঃখ হয়, দুঃখ প্রকাশ বোঝায়, তাহলে ইট ইজ এ ম্যাটার অফ সরো হবে। আবার যদি আনন্দ প্রকাশ করে হুররে, তাহলে ইট ইজ এ ম্যাটার অফ জয় হবে, দ্যাট উই হ্যাভ ওন দ্য ম্যাচ। তাহলে
খুব সহজ। এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভ করা খুব সহজ। এক্সক্লামেশন যে ওয়ার্ডটা, সেই ওয়ার্ডটার পরিবর্তে যদি দুঃখ বোঝায় তাহলে ইট ইজ এ ম্যাটার অফ সরো হবে, আর যদি আনন্দ প্রকাশ করে তাহলে ইট ইজ এ ম্যাটার অফ জয় হবে। তাহলে ইট ইজ, দেখো তাহলে ইট ইজ এ ম্যাটার অফ সরো, দুঃখের বিষয় যে আমার সকল টাকা পয়সা হারিয়ে গেছে। আর দুঃখের বিষয় এটা যদি আনন্দের বিষয় হয়, হুররে, হ্যাঁ হুররা, উই হ্যাভ ওন দ্য ম্যাচ, তাহলে ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট উই হ্যাভ ওন দ্য ম্যাচ। তাহলে এটা যেহেতু ম্যাচ যেটা একটা আনন্দের বিষয়, সেই জন্য ইট ইজ এ ম্যাটার অফ জয়। আবার যদি ধিক্কার বোঝায় ফাই সি, তাহলে এটা লজ্জার বিষয়। সি যদি থাকে ফাই, ফাই ফাই ইউ আর এ থিপ, তাহলে ফাই যদি থাকে সি, এরকম যদি বোঝায় ইট ইজ এ ম্যাটার অফ শেম, আমরা সি সি করি না, তাহলে ইট ইজ এ ম্যাটার অফ শেম, এটা লজ্জার বিষয়। তাহলে ইট ইজ এ শেমফুল প্লাস বাকি অংশ বসে, তাহলে ফাই থাকলে ইট ইজ এ ম্যাটার অফ শেম আর শেমফুল। তাহলে আমরা দেখি, ফাই ফাই ইউ আর এ থিপ, সি সি তুমি একজন চোর, ইট ইজ এ ম্যাটার, ইট ইজ ভেরি শেমফুল দ্যাট ইউ আর এ থিপ, এটা খুবই লজ্জাজনক যে তুমি একজন চোর। তাহলে এভাবে আমরা এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভে পরিবর্তন করতে পারি। আরও কিছু দেখি নিয়ম। এক্সক্লামেটরি থেকে, এক্সক্লামেটরি বাক্যের শুরুতে যদি ইফ থাকে সেটা উঠে গিয়ে এরপরে সাবজেক্টের পরে উইশ হয়। দেখো, ইফ আই ওয়ার এ মিলেনিয়ার, আমি যদি একজন মিলেনিয়ার হতাম, আমি যদি একজন মিলেনিয়ার হতাম, তাহলে এটা দেখো ইচ্ছা প্রকাশ করতেছে। তার সেটাকে আমরা যদি কি করতে পারি, অ্যাসার্টিভ ট্রান্সফরমেশন করি, অ্যাসার্টিভে ট্রান্সফর্ম করি, তাহলে এক্সক্লামেটরি সেন্টেন্সে যে ইফ দিয়ে শুরু হলো, সেই ইফের পরিবর্তে সাবজেক্টের পরে উইশ ব্যবহৃত হয়। তাহলে ইফ আই ওয়ার এ মিলেনিয়ার, তাহলে আই উইশ, দেখো ইফ এখানে নেই, আই উইশ আই ওয়ার এ মিলেনিয়ার। উড দ্যাটও একই একই অর্থে ব্যবহৃত হয়। তাহলে উড দ্যাট, ও দ্যাট এগুলো থাকলেও সাবজেক্টের পরে উইশ ব্যবহৃত হয়, সাবজেক্টের পরে উইশ ব্যবহৃত হয়। তাহলে আই উইশ আই কুড গো দেয়ার। আবার দেখো, হ্যাড থাকলে হ্যাড উঠে যায়, ওই হ্যাডও একই অর্থে ব্যবহার হয়। তাহলে হ্যাড থাকলে হ্যাড উঠে যায় এবং সাবজেক্ট পরে উইশ বসে। যেমন হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড, হ্যাড আই দ্য উইং, আমার যদি পাখির মতো ডানা থাকতো, তাহলে এই হ্যাডের পরিবর্তে দেখো, হ্যাড পরিবর্তে আই উইশ বসছে, কিন্তু যেটা এরা হচ্ছে হ্যাড থাকলে তা উঠে যায় এবং সাবজেক্টের পরে উইশ বসে, সাবজেক্ট তারপরে উইশ বসছে। এবং হ্যাডও কিন্তু ইফের মতোই কাজ করে। ইফ যে অর্থে এক্সক্লামেটরি সেন্টেন্সে ব্যবহৃত হয়, হ্যাডও একই অর্থে এক্সক্লামেটরি সেন্টেন্সে ব্যবহৃত হয়। অর্থাৎ ইফ এবং হ্যাড এক্সক্লামেটরি সেন্টেন্স যেহেতু তাদের উদ্দেশ্য একই, সেই জন্য সাবজেক্টের পরে এই উইশ বসবে, ইফের ক্ষেত্রে উইশ বসবে এবং এবং হ্যাডের ক্ষেত্রে উইশ বসবে। গুড মর্নিং মিস্টার আসলাম, দেখো এবার যদি গুড মর্নিং বোঝায় এরকম, গুড মর্নিং গুড আফটারনুন থাকে, তাহলে তার হচ্ছে এই গুড মর্নিং, আমরা তো এটা শুভেচ্ছা দিয়ে থাকি, তাহলে উইশ করি আমরা তাকে শুভ সকাল, এই কথাটা উইশ করতেছি। সেজন্য এই উইশ শব্দটি ব্যবহৃত হবে। গুড মর্নিং মিস্টার আসলাম, তাহলে আই উইশ ইউ গুড মর্নিং মিস্টার আসলাম। দেখো এক্সক্লামেটরি থেকে কিভাবে অ্যাসার্টিভ হলো এবং অর্থের পরিবর্তন হলো না। শুভ সকাল মিস্টার আসলাম, তাহলে আই উইশ গুড মর্নিং, আমি আপনাকে উইশ করছি শুভ সকাল মিস্টার আসলাম, একই কথা, জাস্ট এটা এক্সক্লামেটরি এবং এটা অ্যাসার্টিভ ট্রান্সফর্ম হয়ে গেল। এক্সক্লামেটরি সেন্টেন্সের শুরুতে যদি, এক্সক্লামেটরি বাক্যের শুরুতে যদি হাউ, হোয়াট এবং এরপরে অ্যাডজেক্টিভ থাকে, তাহলে সাবজেক্ট এবং ভার্ব না থাকে, তাহলে হাউ হোয়াটের উঠে তদস্থলে বাক্যের সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এ প্লাস ভেরি অথবা গ্রেট অথবা মোস্ট, এই তিনটার যে কোনো একটি বসবে প্লাস বাকি অংশ বসে। তাহলে আমরা একটু দেখে নিই একটা উদাহরণ। হোয়াট এ ফুল ইউ আর, তুমি কতই বোকা। তাহলে ইউ আর এ গ্রেটফুল, দেখো হোয়াটের পরিবর্তে কি আছে, হোয়াটের পরে অ্যাডজেক্টিভ আছে, তাহলে এটা উঠে যাবে, হাউ বা হোয়াট উঠে যাবে এবং তারপরে কি বসবে, তার পরিবর্তে আমরা সরাসরি সাবজেক্ট বসাবো। তাহলে হোয়াট এ ফুল ইউ আর, তুমি কতই বোকা। তাহলে দেখো ইউ আর এ গ্রেটফুল, তুমি বড়ই বোকা, একই একই কথা, জাস্ট এটা হলো এক্সক্লামেটরি, এটা এভাবে প্রকাশ হয়েছে হোয়াট এ ফুল ইউ আর। তাহলে দেখো হোয়াটটা উঠে যাবে এবং সে পরিবর্তে সরাসরি সাবজেক্ট দিয়ে শুরু হবে, ইউ আর এ গ্রেটফুল। তাহলে ইউ সাবজেক্ট আর সাহায্য করে এখানে ভার্ব বসছে, আরটা মূল ভার্ব হিসেবে কাজ করছে, এ
এ বসছে, ভেরি ভেরি গ্রেট মোস্ট, যে কোনো তিনটির একটি বসছে, প্লাস বাকি অংশ বসছে। তাহলে ইউ আর এ গ্রেটফুল, এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভ হয়ে গেল। হাউ নাইস দ্য সিনারিজ, সিনারিটি কতই সুন্দর। হ্যাঁ, এটা এক্সক্লামেটরি সেন্টেন্স এবং এটাকে অ্যাসার্টিভ করলে দ্য সিনারি ইজ ভেরি নাইস। তাহলে এই নিয়মে এটা আমরা করে ফেললাম। অনুরূপভাবে এক্সক্লামেটরি সেন্টেন্সে যদি হাউ থাকে, হোয়াট থাকে, কিন্তু এরপর সাবজেক্ট, ভার্ব, অ্যাডজেক্টিভ কিছুই না থাকে, শুধু এরকম থাকে, তাহলে এই হাউ হোয়াট উঠে গিয়ে সাবজেক্ট একটা ধরে নিতে হয়। যেহেতু এখানে কোনো সাবজেক্ট নেই, তখন এখানে সাবজেক্ট একটা ধরে নিতে হয় এবং ভার্ব বসে আর এ বসে প্লাস এ ভেরি গ্রেট মোস্ট, এই তিনটা যে কোনো একটি বসে, এই তিনটি যে কোনো একটি প্লাস বাকি অংশ বসে। তাহলে দেখো হাউ নাইস, কি চমৎকার বা কি সুন্দর। তাহলে ইট ইজ ভেরি নাইস, তাহলে দেখো এখানে যেহেতু কোনো সাবজেক্ট নেই, এখানে আমরা সাবজেক্ট ধরে নিলাম ইট ইজ, তাহলে ইট ভার্ব নিলাম, ইট ইজ ভেরি নাইস। তাহলে এই ধরনের এই নিয়মটি মনে রাখবে, এভাবেও থাকতে পারে পরীক্ষায়। তাহলে হোয়াট এ শর্ট, ইট ইজ এ গ্রেট শর্ট। হোয়াট এ শর্ট, এখানে দেখো সাবজেক্ট পরে, এখানে হোয়াটের পরে সাবজেক্টও নেই, হ্যাঁ, এবং এরপরে অ্যাডজেক্টিভ ভার্ব কোনোটিই নেই, সেই জন্য এখানে এই সাবজেক্ট আমরা ধরে নিয়েছি ইট, তাহলে ইট ইজ এ গ্রেট শর্ট। এই নিয়মটি ভালো করে মনে রাখবে। এরপর আসো রুলস অফ ট্রান্সফর্মিং অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ থেকে কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্স করা যায়, অথবা ইম্পারেটিভ সেন্টেন্স থেকে কিভাবে অ্যাসার্টিভ করা যায়, সেটা এক নজরে দেখে নেওয়া যাক। স্টার্টিং উইথ ভার্ভ, মানে আমরা যদি ইম্পারেটিভ অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ করতে চাই, তাহলে সরাসরি ভার্ব দিয়ে শুরু করতে হবে। কীরকম, একটা উদাহরণ দেখো। অ্যাফার্মেটিভ সেন্টেন্স এরকম যদি থাকে যে ইউ আর অর্ডার টু গো, গো দেয়ার, হ্যাঁ, তোমাকে আদেশ দেওয়া হচ্ছে সেখানে যাওয়ার, যেতে, তোমাকে সেখানে যাওয়ার আদেশ দেওয়া হচ্ছে হয়, তাহলে সরাসরি ইউ আর অর্ডার্ড বলতে গো দেয়ার, তাহলে ভার্ব দিয়ে গো দেয়ার, গো দেয়ার মানে অর্ডার্ড। তাহলে আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স কি? ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে যে সকল বাক্য দিয়ে আদেশ, উপদেশ, অনুরোধ, এক কথা অনুজ্ঞা বোঝায়, সেগুলোকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স সরাসরি ভার্ব দিয়ে শুরু হয়, অর্থাৎ ভার্ব যখন আদেশ বোঝাবে তখন অ্যাফার্মেটিভ ইম্পারেটিভ সেন্টেন্স যদি এরকম সরাসরি ভার্ব দিয়ে শুরু হয় এবং সেটা যদি আদেশ বোঝায়, তখন হবে ইউ আর অর্ডার টু, ইউ আর অর্ডার টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস বাকি অংশ। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স থেকে অ্যাফার্মেটিভ করার নিয়ম হলো কি, যে যদি ভার্ব দিয়ে শুরু হয় এবং সেটা অর্ডার বোঝায়, তখন হবে ইউ আর অর্ডার টু গো দেয়ার, তাহলে ইউ আর অর্ডার টু গো এই পর্যন্ত হবে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, বাকি অংশ হবে। তাহলে কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা অ্যাসার্টিভ সেন্টেন্স যদি থাকে যে ইউ আর অর্ডার টু গো দেয়ার, আর এটাকে যদি ইম্পারেটিভ করতে বলে, তাহলে আমরা সরাসরি শুধু গো দেয়ার দিলে হয়ে যায়, গো দেয়ার, সেখানে যাও। তাহলে এই যাওয়া কাজটি এখানে আদেশ বোঝাচ্ছে। নেগেটিভে যদি এবার যদি নিষেধ বোঝায়, ইউ আর ফরবিডেন টু ড্রিঙ্ক, তোমাকে পান করতে নিষেধ করা হয়। এখন ডোন্ট ড্রিঙ্ক, এখানে সরাসরি আমরা শুরু করলাম। যদি নেগেটিভ হয় তাহলে নেগেটিভ, দেখো ভার্ব এটাই, ড্রিঙ্ক মানে পান করা, তাহলে ভার্বের শুরুতে নেগেটিভ যেহেতু ফরবিডেন আছে, তাহলে আমরা এভাবে আদেশ উপদেশ হলে, নেগেটিভ হলে তাহলে ডোন্ট ব্যবহার করেছি, ডোন্ট ড্রিঙ্ক, পান করো না, তাহলে ইউ আর ফরবিডেন টু ড্রিঙ্ক, তাহলে তোমাকে ড্রিঙ্ক করতে নিষেধ করা হয়। আরেকটা কি, স্টার্টিং উইথ লেট, দেখো কোনো বাক্য যদি এরকম অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি ইউ আর কমান্ডেড টু লেট হিম গো, তোমাকে আদেশ দেওয়া হয় যে টু লেট হিম গো, তাকে যেতে দিতে তোমাকে আদেশ দেওয়া হয়, তাকে যেতে দিতে তোমাকে কমান্ড করা হয়, আদেশ দেওয়া হয়। লেট হিম গো সরাসরি যদি বলে দেওয়া যায় তাকে যেতে দাও, অর্থাৎ তোমাকে কমান্ড করা হচ্ছে তাকে যেতে দাও। তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে দেখো লেট দিয়ে শুরু হলে ইউ আর কমান্ডেড টু এ পর্যন্ত থাকবে, প্লাস লেট বসবে, বাকি অংশ বসবে, তাহলে লেট হিম গো। আর যদি এই লেট হিম গো থাকে এভাবে হবে অ্যাফার্মেটিভে যদি ইউ আর কমান্ডেড টু লেট হিম গো এভাবে থাকে, তাহলে আমরা সরাসরি লেট হিম গো, তাকে যেতে দাও, এভাবে আমরা ট্রান্সফরমেশন করব। কিছু এক্সারসাইজ তোমাদের জন্য, দেখো এক্সারসাইজগুলো আমি দিয়ে দিয়েছি। এক্সারসাইজগুলো তোমরা ভিডিওটি পজ করে
খাতায় লিখে এগুলো সলভ করবে। এক্সারসাইজ ডি, এখানে কিছু এক্সারসাইজ দিয়ে দিলাম, এগুলো তোমরা বাসায় ভিডিও পজ করে আগে খাতায় লিখে নিবা, তারপর এটা সলভ করবে। দেখো এক্সারসাইজ ই, 3টি এক্সারসাইজ দেওয়া আছে। এই এক্সারসাইজগুলো খাতায় আগে তুলবে এবং সেগুলো সলভ করবে। প্রয়োজনে সেগুলো যদি সলভ করতে পারো সেগুলো সলভ করে আমার ইমেলে পাঠিয়ে দিবে, অথবা তোমরা কমেন্ট বক্সেও ছবি তুলে দিতে পারো। আমি উত্তরগুলো যদিও সলভ করেছিলাম, আজকে বলবো না, তোমরা উত্তরগুলো নিজেই এই প্রশ্নগুলো সলভ করবে। হোম টাস্ক, রিড দ্য রুলস অফ ট্রান্সফরমেশন অ্যান্ড প্র্যাকটিস মোর এক্সারসাইজ। আরও যে অনেকগুলো এক্সারসাইজ আছে সেগুলো প্র্যাকটিস করবে এবং সকল ট্রান্সফরমেশনের এই যে 5 প্রকার সেন্টেন্স আমরা পড়লাম অর্থ অনুযায়ী, সেগুলোর যে নিয়ম, সেই নিয়মগুলো তোমরা বেশি করে পড়বে এবং সেগুলো থেকে অনুশীলনীতে যেগুলো প্রশ্ন আছে সেগুলো সমাধান করবে। টপিক ফর দ্য নেক্সট ক্লাস, আমরা ট্রান্সফরমেশনেই এখনও আছি। ট্রান্সফরমেশনে আরও এক ধরনের বাক্য আমরা পাই, সেটা অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার। অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার গঠন প্রণালী অনুসারে বাক্য 3 প্রকার, সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স। এই সেন্টেন্সগুলোরও আমরা ট্রান্সফরমেশন করা শিখব, অর্থাৎ সিম্পল সেন্টেন্স থেকে কীভাবে কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স থেকে কীভাবে সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স থেকে সিম্পল, এভাবে ভাইস ভার্সা আমরা সবগুলোই শিখব নেক্সট ক্লাসে। So thank you all. See you in the next class.